সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অর্থনীতির দশম অধ্যায় প্রথম পত্র, সেখানে মুদ্রার মূল্য পরিবর্তন দিয়ে শুরু করব। প্রথমত আমার ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। মুদ্রার মূল্য পরিবর্তন। মুদ্রার মূল্য পরিবর্তন বলতে আসলে মুদ্রার ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়। একই অর্থ দিয়ে যদি পূর্বের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করা যায় তবে অর্থের মূল্য বৃদ্ধি পায়। এটাই হচ্ছে মুদ্রার মূল্য পরিবর্তন। আমরা যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় বেশি দ্রব্য বা সেবা ক্রয় করতে পারি, তাহলে বুঝতে হবে যে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে পারি, সেক্ষেত্রে বলতে হবে যে অর্থের মূল্য হ্রাস পেয়েছে। সুতরাং পণ্য দ্রব্যের দাম স্তর পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই অর্থের মূল্য পরিবর্তন বলা হয়। আমরা যদি এই চিত্রের সাহায্যে দেখতে চাই, তাহলে এই চিত্র দিয়ে সেটা সহজেই বোঝানো যায় যে আমরা ভূমি অক্ষে নিয়েছি দাম স্তর, লম্ব অক্ষে নিয়েছি অর্থের মূল্য। এখন OP1 দিয়ে আমি বোঝাচ্ছি যে এই পরিমাণ দাম স্তর বাজারে রয়েছে। এখন দাম স্তর যদি বেড়ে, এটা যদি পেঁয়াজের ক্ষেত্রে এখন চিন্তা করি, তাহলে দাম স্তরটা পেঁয়াজের ক্ষেত্রে বেড়ে OP2 তে চলে গেছে। আসলে দাম স্তর বলতে একটা না, অসংখ্য দ্রব্যের যখন দাম বৃদ্ধি পায় তখন সেটাকে বলতে হবে যে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। ধরলাম যে এখন সকল দ্রব্যের দামই পেঁয়াজের মতো বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের P1 বিন্দুটি P2 বিন্দুতে পরিণত হবে। তাহলে অর্থের মূল্য কি হবে? যেহেতু দাম স্তর বেড়ে গেছে, অর্থের মূল্য অবশ্যই BM1 হতে BM2 তে কমে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। অর্থাৎ দাম স্তর যখন বেড়ে গেল, অর্থের মূল্য কমে গেল, আমরা বুঝবো যে অর্থের মূল্য কমে যাওয়ার মানে হচ্ছে বেশি পরিমাণ টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য কিনতে হবে, যেটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নামে পরিচিত। অর্থাৎ যেই দ্রব্য কিনছি, দ্রব্যের পরিমাণ ঠিক আছে, 1 কেজি পেঁয়াজ পূর্বে কিনতাম 20 টাকায়, এখন কিনছি 60 টাকায়, এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে বলা হবে মুদ্রাস্ফীতি। সেই জিনিসটাই যে P1 থেকে P2 তে চলে গেছে, অর্থাৎ দাম স্তর বেড়ে গেছে, আর অর্থের মূল্য আগে ছিল B1, সেটা নেমে গেছে, অর্থাৎ অর্থের মূল্য কমে গেছে। এভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এটাই হচ্ছে আসলে অর্থের মূল্য পরিবর্তন। হ্যাঁ, এখন ব্যাপারটা যদি উল্টা করতো, যে P2 পরিমাণ দাম স্তর বাজারে ছিল, এটা P1 পর্যায়ে চলে আসছে, তখন কি হতো যে যখন দাম স্তর কমে যায়, অর্থাৎ P2 থেকে P1 এ আসে, তখন অর্থের মূল্য বেড়ে যায়। এই ব্যাপারটাকে অর্থনীতির ভাষায় বলা হয় মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন বলতে আমরা বুঝবো দ্রব্যের পরিমাণ ঠিকই আছে, কোয়ালিটি ঠিকই আছে, কিন্তু এই যে দ্রব্যের দাম, সেটা আগের তুলনায় পূর্বের তুলনায় কমে গিয়েছে। অর্থাৎ কম পরিমাণ টাকা দিয়ে এই একই পরিমাণ দ্রব্য আমরা কিনতে পারছি, এরকম যদি হয় সেটা হচ্ছে মুদ্রা সংকোচন। বাস্তব জীবনের উদাহরণে আমরা বলতে পারি, যেমন কম্পিউটারের দাম। এই কম্পিউটারের দাম দিন দিন আসলে কমছে। হ্যাঁ, মোবাইলের দাম দিন দিন আসলে কমছে। কারণ যখন প্রথম 90 সালে মোবাইল এসেছিল, তখন একটা মোবাইলের দাম ছিল প্রায় 2 থেকে 3 লাখ টাকা, যেই মোবাইল এখন আমরা 10 থেকে 15 হাজার টাকায় পাচ্ছি। তো ব্যাপারটা এরকম যে যখন প্রথম কম্পিউটার এসেছিল, তখন একটা কম্পিউটারের দাম 1 লক্ষ টাকার উপরে হলেও এখন 10,000 থেকে 15,000 টাকায় আমরা কম্পিউটার কিনতে পারছি। অর্থাৎ দ্রব্যের যে কোয়ালিটি অথবা পরিমাণ ঠিক আছে, কিন্তু কম টাকা লাগছে, সেটার জন্য সেটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন, আর এর বিপরীত প্রক্রিয়াটি হচ্ছে মুদ্রাস্ফীতি। এভাবে আসলে অর্থের মূল্যটা পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে অর্থের মূল্য পরিবর্তনের মধ্যে আমরা কি বুঝলাম? বুঝলাম যে এটি ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। বুঝলাম একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা
যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য কেনা যায় অথবা কম দ্রব্য কেনা যায় তাহলে অর্থের মূল্য বৃদ্ধি অথবা হ্রাস পায়। অর্থের মূল্য যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে মুদ্রা সংকোচন ঘটে, আর মুদ্রার মূল্য যদি হ্রাস পায় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটে। আর একটা জিনিস জানলাম, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়। চলে আসি তার পরবর্তী স্লাইডে। মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থের মূল্য কমার ফলাফল। মুদ্রাস্ফীতি হচ্ছে যে দ্রব্যের পরিমাণ এবং গুণাগুণ ঠিকই আছে, কিন্তু দ্রব্যটি পূর্বের তুলনায় বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, এতে করে বোঝা যাবে যে মুদ্রাস্ফীতি হয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, গত বছর যদি চালের দাম থাকে 50 টাকা কেজি, এই বছর যদি সেই চালই আমাদের 60 টাকা কেজি করে কিনতে হয় তাহলে বুঝতে হবে যে এখানে মুদ্রাস্ফীতি ঘটেছে। কারণ চালের পরিমাণ এবং গুণাগুণ ঠিক আছে কিন্তু টাকা বেশি লাগছে, সেজন্য সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এর ফলে কি হয়, ফলাফল কি? এর ফলাফল হচ্ছে ব্যবসায়ীরা লাভবান হয়। ব্যবসায়ীরা আগে ওই দ্রব্যটা আসলেই কম দামে কিনেছিল কিন্তু এখন এটা বেশি দামে বিক্রি করছে। তাদের কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি পায়নি, কিন্তু ওরা বেশি দামে বিক্রি করছে, এতে করে ব্যবসায়ীরা লাভবান হয়। এতে করে একটা পজিটিভ দিক হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পায়। যেহেতু ব্যবসায়ীরা লাভবান হয় তারা মনে করে যে আমাদের এই ব্যবসার জন্য আরো কিছু লোকজন হায়ার করে ব্যবসা একটু বড় করতে পারি, সেই মেন্টালিটি থেকে তারা লোকজন একটু বাড়িয়ে ফেলে, সেটার জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থাৎ বেকারত্ব হ্রাস পায়। ক্রেতাদের ক্ষেত্রে কি হয়, ক্রেতারা ক্ষতির সম্মুখে পতিত হয়, কারণ ক্রেতাদের বেশি আয় ঠিকই থাকে কিন্তু বেশি ব্যয় করতে হয়। সঞ্চয়কারী যারা আছে ওরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা যখন সঞ্চয় করে, ব্যাংকে করতে পারে অথবা নিজের ঘরেও সঞ্চয় করতে পারে, সঞ্চয়কারী প্রতিষ্ঠানে তারা সঞ্চয় করতে পারে, তারা ক্ষতির মুখে পড়ে। এই ব্যাপারটা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে ঘটে। ঠিক অপোজিট ব্যাপারটা ঘটে মুদ্রা সংকোচনের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের বাড়িতে পড়ার জন্য বললাম, সেটা তোমরা বাড়িতে পড়ে নেবে। নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের মুদ্রার চাহিদা। মুদ্রার চাহিদা আর অর্থের চাহিদা একই কথা। অর্থের চাহিদা বলতে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। হ্যাঁ, যে আমার কি পরিমাণ অর্থ লাগবে আগামী দিনগুলোতে, ওটা যদি আমি ফিক্সড করে নিজের হাতে ধরে রাখি, সেটাই হচ্ছে অর্থের চাহিদা। এটা বাস্তব জীবনের ক্ষেত্রে বললে কিভাবে হবে, আর্থিক প্রতিষ্ঠান যেমন বীমা কোম্পানি, ব্যাংক অথবা অন্যান্য কোনো ঋণদানকারী সংস্থা, ওরা ঋণ প্রদান কার্যক্রম পরিচালনার জন্য অর্থবাজারে অর্থের চাহিদা সৃষ্টি করে রাখে। অনেক সময় সরকার ব্যাংক হতে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থের বাজারে চাহিদা সৃষ্টি করে রাখে যেন মুদ্রাস্ফীতির সৃষ্টি না হয়। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে অর্থের চাহিদার সৃষ্টি হতে পারে, এটা আমি ডিটেলস আর একটু পরে বলবো যখন আমরা কোয়ান্টিটি থিওরি অফ মানি অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব পড়বো, তখন আমরা বলবো। আচ্ছা, মুদ্রার চাহিদার পরে আমরা চলে আসি অর্থ সরবরাহের উপাদান সমূহ। অর্থাৎ এখানে তিন ধরনের অর্থনীতিতে তিন ধরনের টাকা রয়েছে। এক ধরনের টাকাকে বলা হয় M1, এক ধরনের টাকাকে বলা হয় M2, এক ধরনের টাকাকে বলা হয় M3। এখন M1 বলতে আমরা আসলে জনগণ যেই টাকা চিনে সেটা হচ্ছে M1। এটা কিভাবে বুঝবো? এটাকে আসলে আরেকটা বলা হয় ন্যারো মানি, যে জনগণের হাতে যে মুদ্রা থাকে, মানে আমরা যেগুলোকে টাকা বলি শুধুমাত্র, সবাই যে যেটা দিয়ে লেনদেন করে সেটা M1। জনগণের হাতের মধ্যে প্লাস বাণিজ্যিক ব্যাংকে যে চাহিদা আমানতটা সৃষ্টি হয়, এই দুটো মিলে হচ্ছে M1। M2 হচ্ছে M1 প্লাস বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত। মেয়াদি আমানত আর M1 এর যোগফল দুটো মিলে হবে M2। M3 হচ্ছে এই M2 প্লাস বাণিজ্যিক ব্যাংক ব্যতীত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর আমানত। তাহলে আমরা M3 বলতে বুঝবো জনগণের হাতের মুদ্রা প্লাস বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত প্লাস বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত প্লাস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ব্যতীত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোর আমানত, সবকিছু মিলে ব্রড মানি বলা হয় M3 কে। আচ্ছা, তার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, মুদ্রার পরিমাণ তত্ত্ব।
এই তত্ত্বটি ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিশার সে প্রদান করেছে। সে বলেছে কোন নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। অর্থাৎ সময়টাকে সে নির্দিষ্ট ধরে নিয়েছে 1 মাস অথবা 1 বছর অথবা 2 বছর। অর্থের প্রচলন গতি মানে হচ্ছে যখন আমরা লেনদেন করি। আর বাণিজ্যের পরিমাণ হচ্ছে আমরা যখন একজন আরেকজনের সাথে কোনো কিছু ক্রয় বিক্রয় করি, সেটা হচ্ছে বাণিজ্য। এই পরিমাণটা যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক হবে সমানুপাতিক। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। আচ্ছা, এটাকে আমরা ব্যাখ্যা করব। এটা ব্যাখ্যা করার আগে যে অর্থের চাহিদাটা পড়িয়েছি সেটা আমরা এখন উদাহরণের মাধ্যমে একটু দেখে নেব যে অর্থের চাহিদা বলতে আসলে ফিশার কি বলেছেন। ফিশার আসলে দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণকে অর্থের চাহিদা বলেছে। আমরা তো বলেছি যে পরিমাণ অর্থ আমি হাতে ধরে রাখতে চাই, তাহলে কেন আমি হাতে ধরে রাখতে চাইবো? আমার জানতে হবে যে আমার কি পরিমাণ দ্রব্যের চাহিদা আছে, কি পরিমাণ সেবা আমাকে ক্রয় করতে হতে পারে। ওই একটা অ্যামাউন্ট আমি নিজের কাছে রেখে দিব। আমি বলতে এটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, এটা সরকার হতে পারে, এটা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যবসায়িক সংগঠন হতে পারে। যেই পরিমাণ নগদ অর্থ, তরল অর্থ সে ধরে রাখতে চায় সেটাই হচ্ছে অর্থের চাহিদা। কেননা দ্রব্য ও সেবা ক্রয়ের জন্যই জনগণের কাছে অর্থের চাহিদা দেখা দেয়। অর্থের চাহিদা কেন দেখা দেয়? কোনো কিছু কেনার জন্য, অথবা কোনো সেবা ক্রয়ের জন্য, অথবা কোনো দ্রব্য কেনার জন্য। সুতরাং কোনো নির্দিষ্ট সময়ে জনগণের প্রয়োজনীয় দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটাই হচ্ছে অর্থের মোট চাহিদা। এখন দাম স্তর যদি হয় পি এবং টি যদি হয় ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী, তবে অর্থের চাহিদা হবে দাম স্তর গুণ ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ, অর্থাৎ পিটি। অর্থের চাহিদা হবে দাম স্তর গুণন ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ, মানে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী অর্থনীতিতে ক্রয় এবং বিক্রয় হতে পারে সেটার পরিমাণকে আমরা গুণ দিব দাম স্তর দিয়ে। দাম স্তরকে আমরা চিহ্নিত করেছি পি দিয়ে, এবং ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীকে আমরা চিহ্নিত করেছি টি দিয়ে। অর্থাৎ অর্থের চাহিদা সমান পি গুণন টি। চলে যাই পরবর্তী স্লাইডে। এখানে অর্থের যোগান বলতে কি বোঝানো হয়েছে? অর্থের চাহিদা আমরা বেশ কয়েকবার বুঝলাম, এখন বোঝার চেষ্টা করি যে অর্থের যোগান। অধ্যাপক ফিশার একটি নির্দিষ্ট মুহূর্তে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থের যোগান বলেছে। একটি নির্দিষ্ট মুহূর্ত বলতে 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে। ধরে নিলাম যে 1 বছরে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে, যে কি পরিমাণ অর্থ লেনদেন হলো, হ্যাঁ, মানে কেউ ব্যাংকে জমিয়ে রেখেছে অথবা বাসায় রেখে দিয়েছে, ওইটা না, যে পরিমাণ অর্থ আদান প্রদান করা হচ্ছে, এই যে মানে যেই পরিমাণ ব্যয় করতে ইচ্ছুক এবং ব্যয় করছে, এরকম যেই অর্থ, সেই অর্থের পরিমাণকে অর্থের যোগান বলা হয়। অর্থের প্রচলিত গতির উপর অর্থের যোগান নির্ভর করে। কোনো নির্দিষ্ট সময়ে এক একক মুদ্রা যতবার হাত বদল হয়, কোনো নির্দিষ্ট সময়ে, এটা ধরে নিয়েছি আমরা 1 বছর, 1 একক মুদ্রা ধরে নিয়েছি, 1 একক বলতে 1 কোটি ধরে নিয়েছি, যতবার হাত বদল হয়
তাই হলো মুদ্রার প্রচলন গতি। ফলে কোনো নির্দিষ্ট 1 টাকা ধরলেও হবে, 100 টাকা ধরলেও হবে, যে কোনো একটা একক যতবার হাত বদল হয় ওই হাত বদলের পরিমাণটাই হলো প্রচলন গতি, যেটা স্থির নাই, গতির মধ্যে আছে। ফলে কোন নির্দিষ্ট সময়ে মোট অর্থের পরিমাণ এবং এর প্রচলন গতির গুণফলের সমষ্টি, সেটাকেই ফিশার বলেছেন মোট যোগান। তাহলে এটা যদি আমরা ভি দিয়ে যদি ধরি অর্থের প্রচলন গতি, মোট অর্থের পরিমাণ যদি ধরি এম, হ্যাঁ, অর্থের মোট যোগান হবে তাহলে এম ইন্টু ভি, হ্যাঁ, এম ভি। আগে ছিল পিটি, এখন হয়েছে এম ভি। আমরা জানি যে অর্থের যোগান আর অর্থের চাহিদা এক সমান হবে, কারণ চাহিদা এবং যোগান সমান হলেই ভারসাম্যে আসবে বাজার। সেই কারণে এম ভি সমান পিটি হবে। সেটাই হচ্ছে আসলে মুদ্রার কোয়ান্টিটি থিওরি অফ মানি, মুদ্রার পরিমাণ তত্ত্ব। আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, পরবর্তী স্লাইডে আমরা দেখিয়েছি যে এতক্ষণ যে দাম স্তরগুলো দেখিয়েছি, দাম স্তরকে আমরা পি দ্বারা চিহ্নিত করছি। বিহিত মুদ্রার পরিমাণ, যেগুলো লিগ্যাল টেন্ডার মানি আমরা বলেছি আগের ক্লাসে, সেটা ধরা হয়েছে এম। বিহিত মুদ্রার প্রচলন গতি অর্থাৎ ভেলোসিটি, তাকে সংজ্ঞায়িত করা হয়েছে বি দ্বারা। ব্যাংকের অর্থের চেকের পরিমাণ, সেটাকে ধরা হয়েছে এম ভার দ্বারা। ব্যাংকের অর্থের প্রচলন গতি ধরা হয়েছে ভি বার দ্বারা। টি দ্বারা বোঝানো হয়েছে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী, যেটা বস্তুগত হতে পারে অথবা সেবাগত হতে পারে, সেটার পরিমাণকে ধরা হয়েছে টি। আরো একবার দেখে নিতে পারো, দাম স্তর মানে পি, বিহিত মুদ্রার পরিমাণ মানে এম, বিহিত মুদ্রার প্রচলন গতি ভি, ব্যাংকের অর্থের পরিমাণ চেকের মাধ্যমে যা তোলা যাবে এম ওয়ান অথবা এম বার। ভি বার দ্বারা বোঝানো হয়েছে ব্যাংকের অর্থের প্রচলন গতি, টি দ্বারা বোঝানো হয়েছে ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ। এখন আমরা বুঝবো একটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। আমরা এম এর মান ধরে নিলাম 500, এম বারের মান ধরে নিলাম 250, বি এর মান ধরে নিলাম 5, বি বারের মান ধরে নিলাম 3। হ্যাঁ, সহজ করার জন্য একটু ছোট ছোট মান ধরে আমরা মানগুলো বসিয়ে দিলাম সূত্রের মাধ্যমে, পি সমান এমভি প্লাস এমভিটি। হ্যাঁ, আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা 46.42 এরকম একটা সংখ্যা পাবো। এটা হচ্ছে আমার পি এর মান। এখন যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে পি এর মানও দ্বিগুণ হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের অর্থের পরিমাণ তত্ত্ব। এটাই আজকে বোঝানোর মূল টার্গেট ছিল আমার। হ্যাঁ, আমাদের হাতে যেহেতু সময় রয়েছে, আমরা ক্লাসটি আবার একটু রিপিট করব। মুদ্রার পরিমাণ তত্ত্ব, অর্থের পরিমাণ তত্ত্ব, তত্ত্বটি দিয়েছেন অধ্যাপক ফিশার। তাহলে মুদ্রার মূল্য পরিবর্তনের যে সংজ্ঞাটা, সেটা আরেকবার একটু দেখে নাও। এটা খুবই সিম্পল, যে ক্রয় ক্ষমতার পরিবর্তন। তুমি আগে একটি আইসক্রিম খেতে 1 টাকায়, এখন ওই আইসক্রিমের দাম হয়ে গেছে 5 টাকা, অর্থাৎ কি ক্রয় ক্ষমতা কমে গেছে। আইসক্রিমের জায়গায় আইসক্রিম আছে, কিন্তু আমার ক্রয় ক্ষমতা কমে গেছে। 1 টাকা দিয়ে এখন আমি আইসক্রিম কিনতে পারছি না, এর জন্য বেশি পরিমাণ টাকা প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আমার মুদ্রার যে মূল্য, সেটার মান পরিবর্তন হয়েছে। এটাই আসলে মুদ্রার মূল্য পরিবর্তন। এটাকে চিত্রের মাধ্যমে দেখিয়েছি, চিত্রটা আরেকবার দেখতে পারো। এই অংশটাকে বলেছি উপরের অংশ, অর্থাৎ লম্ব অক্ষকে নিয়েছি অর্থের মূল্য, ভূমি অক্ষকে নিয়েছি দাম স্তর। যখন P1 ছিল, অর্থাৎ দাম স্তর যখন কম ছিল, তখন অর্থের মূল্য ছিল বেশি, টাকার দাম বেশি, সেজন্য দাম স্তর কম।
এখন দাম স্তর বেশি হয়ে গেছে, মানে সব দ্রব্যের দাম বাজারে বৃদ্ধি পেয়েছে। সব দ্রব্য বলতে মোটামুটি সব দ্রব্য, ম্যাক্সিমাম দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। দাম স্তর যখন বৃদ্ধি পেয়েছে তখন নিশ্চয়ই অর্থের মূল্য কমে গেছে, সেটাই এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর আমরা দেখিয়েছি মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মুদ্রাস্ফীতি হচ্ছে দাম স্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাসের ফলাফল। মুদ্রাস্ফীতির কিছু যদি বৈশিষ্ট্য পরীক্ষায় আসে, বলতে হবে দাম স্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ লাভবান হয়, কারণ দাম স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম। কর্মসংস্থানের ক্ষেত্রে কি বলেছে, যে কর্মসংস্থান একটু বেড়ে যায়, কারণ সব ব্যবসায়ীদের আয় বেড়ে যায়, তারা বেশি বেশি করে নিয়োগ করে। হ্যাঁ, ফলে দেশের বেকারত্ব হ্রাস পায়। ক্রেতার ক্ষেত্রে কি বলেছি, যে দাম স্তর বৃদ্ধি পেলে ক্রেতা বা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা পূর্বের তুলনায় সমপরিমাণ অর্থ দ্বারা কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়। সঞ্চয়কারীর ক্ষেত্রে কি বলেছে, যে দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য কমে যায়, ফলে সঞ্চয়কারীরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দ্রব্য সামগ্রীর মূল্য হিসেবে সঞ্চিত অর্থের মূল্য কমে যায়। হুম, এখন এটা যদি এক্সাম্পল দিই, যে বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার সাধারণত 5.5 থেকে 6%, খুবই কম। এখন ধরা গেল যে তুমি 5 বছর আগে একটি ব্যাংকে 100 টাকা রেখেছো, এখন তারা যদি তোমাকে 5% সুদ দেয়, তাহলে কিন্তু এই 5 বছর পরেও তোমার যেই টাকা ক্রয় মূল্য সমান থাকছে। কেন? কারণ 5 বছর আগে ওই টাকা দিয়ে তুমি যেই দ্রব্য ক্রয় করতে পারছো, এখন ওই দ্রব্য ক্রয় করতে তোমার কয়েক গুণ টাকা বেশি লাগছে। সুতরাং মুদ্রাস্ফীতির কারণে তুমি পূর্বের ওই টাকার সমপরিমাণ যদি সুদ তোমাকে ব্যাংক প্রদান করে থাকে, তাহলে তুমি উপকৃত হচ্ছ সমানভাবে। আর যদি কম করে থাকে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই ব্যাপারটি আসলে মুদ্রাস্ফীতির একটা নেগেটিভ দিক। আরেকটি কথা বলেছে যে যারা করদাতা, দাম স্তর বৃদ্ধির ফলে করদাতারা পূর্বাপেক্ষা কম দ্রব্য সামগ্রী বিক্রি করে কর পরিশোধ করতে পারে, ফলে করদাতারা লাভবান হয়। এরকম আরো অনেক ধরনের পরিবর্তন হয় মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে। যদি আমরা কৃষকদের কথা বলি, কৃষক লাভবান হবে, কারণ উৎপাদন ব্যয় মোটামুটি অপরিবর্তিত থাকে এবং কৃষিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, এতে করে কৃষিজীবীরা লাভবান হয়। যারা ফটকা কারবারি, তারা লাভবান হয়। ফটকা কারবারি সাধারণত শেয়ার মার্কেটে যারা ব্যবসা করে ওদেরকে বলা হয় ফটকা কারবারি। দাম স্তর বৃদ্ধির ফলে ফটকা কারবারিদের অস্বাভাবিক মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, ফলে তারা লাভবান হয়। রাজনৈতিক ফল, মুদ্রাস্ফীতির ফলে পণ্যদ্রব্য এবং সেবার মূল্য বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত হ্রাস পায়। দীর্ঘদিনের মুদ্রাস্ফীতির তীব্রতা বিদ্যমান থাকলে সরকার অজনপ্রিয় হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক। হ্যাঁ, কারণ মুদ্রাস্ফীতি যদি থাকে তাহলে অর্থনীতি একটু প্রগতিশীল হয় এবং মানুষের বেকারত্ব থেকে একটু মুক্ত হয়। সেজন্য দাম স্তর হ্রাস পেলে কর্মসংস্থান হ্রাস পায়, সেহেতু এই দিক দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক দিয়ে মুদ্রাস্ফীতি ভালো। তবে সেটার একটা রেঞ্জ আছে, সাধারণত 2 থেকে 5% যদি মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকে সেটাকে সহনীয় মাত্রা বলা হয়। তার চেয়ে বেশি পরিমাণ মুদ্রাস্ফীতি হলে এটা অর্থনীতির জন্য অবশ্যই ক্ষতিকারক। তারপর আমরা বলেছি যে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন হচ্ছে অর্থের মূল্য বেড়ে গিয়ে আগে যে পরিমাণ দ্রব্য আমরা কিনতাম 10 টাকায়, সেটা যদি এখন 5 টাকায় কিনি, যেমন কম্পিউটার এবং মোবাইলের উদাহরণ দিয়েছি, তখন অর্থনীতিতে মুদ্রা সংকোচন দেখা দেয়। মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, উৎপাদনকারী ও ব্যবসায়ীর ক্ষেত্রে দাম স্তর হ্রাসের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ দাম স্তর হ্রাস পেলে মুনাফা কমে যায় এবং অনেক ক্ষেত্রে তাদের লোকসান হয়। ফলে উৎপাদন হ্রাস পায়, বেকারত্ব বৃদ্ধি পায়
এবং ব্যবসা বাণিজ্যে একটা মন্দা ভাব সৃষ্টি হয়। এটাই হচ্ছে মুদ্রা সংকোচনের আসলে মূল কথা। বিনিয়োগকারীর ক্ষেত্রে কি বলেছে, যে দাম স্তর হ্রাস পেলে বিনিয়োগকারীদের মুনাফা কমে যায়। দাম স্তর হ্রাস পেলে যারা বিনিয়োগকারী তাদের মুনাফা কমে যায়, এর ফলে বিনিয়োগ নিরুৎসাহিত হয় এবং ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়। কর্মসংস্থানের ক্ষেত্রে কি হয়, কর্মসংস্থান দাম স্তর হ্রাস পেলে উৎপাদনকারীদের মুনাফা কমে যায়, তাই কম উৎপাদন করে, ফলে কম কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হ্রাস পায়। তাহলে ক্রেতাদের ক্ষেত্রে কি হয়, ক্রেতা এবং ভোক্তাদের ক্ষেত্রে দাম স্তর হ্রাসের ফলে ক্রেতা এবং ভোক্তারীরা লাভবান হয়, কারণ তারা নির্দিষ্ট পরিমাণ আয় থেকে পূর্বের তুলনায় অধিক দ্রব্য সেবা কর্ম ক্রয় বা ভোগ করতে পারে। সঞ্চয়কারীদের ক্ষেত্রে কি হয়, সঞ্চিত অর্থের মূল্য বৃদ্ধির ফলে তারা পূর্বাপেক্ষা বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। সীমিত আয়ের লোকেদের কি ক্ষেত্রে কি হয়, দাম স্তর হ্রাস পেলে সীমিত আয়ের লোকেরা লাভবান হয়, কারণ তারা সমপরিমাণ মজুরি দ্বারা পূর্বাপেক্ষা বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে। কৃষিজীবীদের ক্ষেত্রে কি হয়, দাম স্তর হ্রাস পেলে কৃষিজাত দ্রব্যের দাম যে হারে হ্রাস পায় সে হারে কৃষিজাত দ্রব্যের উৎপাদন ব্যয় কমে না, এর ফলে কৃষিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়। রপ্তানির ক্ষেত্রে কি হয়, রপ্তানি আয় বৃদ্ধি পায় এবং আমদানি ব্যয় হ্রাস পায়। বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ভারসাম্যে অনুকূল অবস্থা একটা সৃষ্টি করে। হ্যাঁ, রাজনৈতিক ফল কি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে মুদ্রা সংকোচনকে অনেক সময় মন্দা নামে অভিহিত করা হয়। এ সময় দাম স্তর হ্রাসের ফলে মানুষের চাহিদা হ্রাস পায়, প্রবৃদ্ধির হার হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে মুদ্রা সংকোচন কোনোভাবেই কাম্য নয়, এর ফলে জন অসন্তোষের মাধ্যমে সরকারের সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এই জন্য লর্ড জন ম্যানার্ড কেইনস বলেছেন যে মুদ্রাস্ফীতি অন্যায় এবং মুদ্রা সংকোচন অসমীচীন। কোনোটাই আসলে অতিমাত্রায় ভালো না, দুইটাই সহনীয় মাত্রায় সমাজ, রাষ্ট্র এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে অর্থনীতি টিকে থাকে। কিন্তু যখন এটার রেঞ্জটা অনেক বেড়ে যায়, বেশি পরিমাণ মুদ্রাস্ফীতি অথবা বেশি পরিমাণ মুদ্রা সংকোচন হয়, তখন মুদ্রাস্ফীতিকে কেইনস বলেছেন অন্যায় আর মুদ্রা সংকোচনকে বলেছেন অসমীচীন। ইনফ্লেশন ইজ আনজাস্ট and deflation is inexpedient. এই পর্যন্ত আমাদের মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, সেটা হচ্ছে মুদ্রার চাহিদা। মুদ্রার চাহিদা বলতে কি বোঝানো হয়েছে, মুদ্রার চাহিদা বলতে আমরা বলেছি যে মুদ্রার চাহিদা আর অর্থের চাহিদা একই কথা, যে নগদ অর্থ হাতে ধরে রাখার যে প্রবণতা সেটাকেই আমরা বলেছি অর্থের চাহিদা। আর্থিক প্রতিষ্ঠান বলতে বীমা হতে পারে, ব্যাংক হতে পারে, বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান হতে পারে, এরকম ঋণ প্রদান কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বাজারে অর্থের চাহিদা সৃষ্টি করে থাকে। সরকার ব্যাংক হতে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থের বাজারে চাহিদা সৃষ্টি করে থাকে। হ্যাঁ, সরকার কিভাবে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে, সরকার হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংক থেকে একটা নির্দিষ্ট হারে, নির্দিষ্ট সুদে ঋণ গ্রহণ করে তাদের কাছে যে বিদেশি পাওনাদার আছে অথবা অভ্যন্তরীণ পাওনাদার আছে ওদের ঋণ মেটানোর জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এর মাধ্যমে সে বাজারের মুদ্রাস্ফীতি হওয়ার প্রবণতা হ্রাস করে এবং বিদেশিদের যে চাহিদা সেটা ওরা অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে এই ধরনের আসলে অর্থের বাজারে চাহিদা সৃষ্টি করতে পারে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব অর্থ সরবরাহের উপাদান সমূহ। আমরা বলেছি যে 3 ধরনের মুদ্রা বাংলাদেশে না, এটা আসলে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড। ইউএসএ হিসাব করে থাকে যে একটা হচ্ছে ন্যারো মানি, একটা হচ্ছে মিডিয়াম মানি আর একটা হচ্ছে ব্রড মানি।
এই M1 কে বলা হয় সংকীর্ণ মুদ্রা। সাধারণত জনগণ যেই টাকা চিনে ওই টাকা প্লাস হচ্ছে ব্যাংকের যে চেক, হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকে যে চাহিদা আমানত, এই দুইটার যদি যোগফলকে আমরা হিসাব করি তাহলে সেটাকে আমরা বলবো M1। এই দুইয়ের সাথে যদি আমরা বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত যেগুলো আছে সেগুলো হিসাব করি তাহলে সেটা বলবো M2। এইগুলোর সাথে যদি আমরা বাণিজ্যিক ব্যাংক ব্যতীত অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের আমানত যোগ করি সেটা হবে আসলে M3, যেটাকে আমরা বলেছি ব্রড মানি। আমরা আবার চলে যাচ্ছি কোয়ান্টিটি থিওরি অফ মানি, যেটাকে আমি বলেছি মুদ্রার পরিমাণ তত্ত্ব। কোন নির্দিষ্ট সময়ে, সেটাকে ধরে নিয়েছি 1 বছর, অর্থের প্রচলন গতি অর্থাৎ যেই অর্থ মানুষের হাত বদল হচ্ছে প্রতিনিয়ত, ও বাণিজ্যের পরিমাণ, যেই পরিমাণ বাণিজ্য হচ্ছে সেটা যদি স্থির থাকে তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। এই অবস্থায় আমরা চলে যাব উদাহরণে। উদাহরণ আছে আমাদের 9 নম্বর স্লাইডে। সেখানে আমরা পি কে ধরেছি দাম স্তর, টি কে ধরেছি ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর পরিমাণ, এই দুইটার গুণফল হচ্ছে অর্থের চাহিদা, কারণ ফিশার বলেছেন দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয়ের জন্য জনগণের কাছে অর্থের চাহিদা দেখা দেয়। সুতরাং কোন নির্দিষ্ট সময়ে জনগণের প্রয়োজনীয় দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তাই হলো সে সময়ের অর্থের মোট চাহিদা। অর্থাৎ পি যদি দাম স্তর হয়, হ্যাঁ, টি যদি হয় ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী, তবে অর্থের চাহিদা হবে দাম স্তর ইনটু দ্রব্য সামগ্রীর পরিমাণ, অর্থাৎ অর্থের চাহিদা পি ইনটু টি পিটি। অর্থের যোগান বলতে তিনি কি বুঝিয়েছেন? একটি নির্দিষ্ট মুহূর্তে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে তিনি অর্থের যোগান বলেছেন। একটি নির্দিষ্ট মুহূর্ত বলতে সাধারণত আমরা 1 বছর ধরে নিয়েছি। মোট প্রচলিত যে পরিমাণ অর্থ আছে তাকে আমরা ধরে নিয়েছি অর্থের যোগান। অর্থের প্রচলিত গতির উপর অর্থের যোগান নির্ভরশীল। কোন নির্দিষ্ট সময়ে 1 একক মুদ্রা যতবার হাত বদল হয় তাকে আমরা বলেছি মুদ্রার প্রচলন গতি। ফলে কোন নির্দিষ্ট সময়ে মোট অর্থের পরিমাণ এবং এর প্রচলন গতির গুণফলের সমষ্টি হবে অর্থের মোট যোগান। অর্থের মোট যোগান বলতে আমরা মোট অর্থের পরিমাণ m ইনটু প্রচলন গতি v একে বুঝিয়েছি, অর্থাৎ mv। mv হচ্ছে মোট যোগান, আর অর্থের যেই চাহিদা সেটাকে বুঝিয়েছি পিটি। তারপরে আমরা একটা বাস্তব জীবনের উদাহরণে গিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান হতে পারে। সেখানে আমরা পি কে দেখিয়েছি দাম স্তর, এম কে দেখিয়েছি বিহিত মুদ্রার পরিমাণ, ভি কে দেখিয়েছি বিহিত মুদ্রার প্রচলন গতি, এম বারকে দেখিয়েছি ব্যাংকের অর্থের পরিমাণ, ভি ভারকে দেখিয়েছি ব্যাংকের অর্থের প্রচলন গতি, টি কে দেখিয়েছি ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রীর, সেটা বস্তুগত হতে পারে, সেবাগত হতে পারে, সেটা পরিমাণ। এইগুলার পরে আমরা চলে গিয়েছিলাম একটা গাণিতিক উদাহরণে, যেখানে আমরা m সমান 500, m বার সমান 250, v সমান 5, v বার সমান 3, t সমান 70 নিয়ে এই অঙ্কটি করেছি। তোমরা একটা খাতা এবং কলম নিয়ে এই অঙ্কটি একটু করো, দেখো যে রেজাল্ট p এর মানটা ঠিক আছে কিনা। আমিও আরেকবার চেক করে নিচ্ছি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি করতে পেরেছো। তোমাদের রেজাল্ট যদি 46.42 হয় তাহলে কি ঠিক আছে? না, ঠিক নেই। তোমাদের রেজাল্ট যদি 46.42 হয় তাহলে তোমাদের রেজাল্ট ভুল আছে। আমি ইচ্ছে করি এখানে ভুল করেছি। আমি দেখতে চেয়েছি তোমরা আসলে আমার সাথে আছো কিনা। এখানে এই যে সূত্রটি লিখেছি, সূত্রটি আসলে এই অঙ্কের জন্য ঠিক নেই, কারণ আমরা আগে দেখিয়েছি যে ফিশারির সূত্র মতে পিভি সমান পিটি, এমভি সমান পিটি, অর্থের চাহিদা আর অর্থের যোগানের সূত্র। তো এমভি সমান পিটি যদি হয়, আমরা পিটি কে নিব বাম পাশে, এমভি কে নিব ডান পাশে। তখন আমরা মান বসাবো। মান বসালে আমরা পি এর মান পেয়ে যাব 35.42। তো এখানে 46.42 ভুল আছে। তোমরা বাসায় আরেকবার প্র্যাকটিস করবে। সূত্রটি হচ্ছে এমভি সমান পিটি। তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। সবাই অনেক ভালো থাকবে। আর এই ব্যাপারে, এই ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্স দেওয়া আছে, সেখানে কমেন্ট করবে। সময় মতো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায় নিয়ে আমাদের আর একটি ক্লাস হবে। তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।